নিজের জগৎ তৈরি করতে পেরেছিলাম। ঢাকাতেই আমি ৫-৬টা স্কুল ঘুরেছি, আর ইংল্যান্ডে তো ২.৫ বছর ছিলাম। আচ্ছা, বাবার নামটা আমি একটু বলে দিই, জ্যোতির্ময় গুহ ঠাকুর। হ্যাঁ, ২৬শে মার্চের ঠিক মধ্যরাত্রে আমাদের বাড়িতে হানা দিল কিছু পাক বাহিনী। গিয়ে দেখি ফোনের লাইন কাটা। একটা গুলি করেছিল, লেগেছিল ঘাড়ে, আরেকটা লেগেছিল কোমরে। মা বলল কি, মা ভেবেছে ঘোরে বলছে, কিন্তু বলছে যে না লেখো। যে কি লিখবো? তখন বাবা বলল ইতিহাস। রক্তের গন্ধ কাকে বলে সেটা আমি চিনেছি সেখানে। আমার মা তো বিভিন্ন জায়গায় ছিল, কাঁদতে পারতো না। আদিবাসীরা এখন 1%-এরও না। পৃথিবী জুড়েই আমার মনে হয় যে একটা পিছিয়ে পড়া। সেন্স অফ হিউমার না থাকলে তো বেঁচেও থাকা যায় না। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সে। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন অন্নপূর্ণা স্ন্যাক্স। আজকে আমার কাছে একটা অন্য ধরনের এপিসোড। এতদিন ধরে আমি আমার চেনা জানা মানুষের সাথে কথা বলেছি, আজকে কিন্তু মানুষটিকে আমি অন্যরকম ভাবে চিনি, আবার বৈঠকের মাধ্যমে, সুমিতাদির মাধ্যমে। কিন্তু ওনার সাথে কিন্তু আমার সেরকম আলাপ নেই, তাই আজকে ওনার থেকে ওনার গল্প শুনবো। উনি হলেন মেঘনা গুহ ঠাকুরতা। ভাষা দিবসের আগে ওনাকে পেয়ে গেছি। উনি একজন গবেষক এবং উনি একজন লেখিকা। তো আজকে আমাদের সঙ্গে আছেন মেঘনা গুহ ঠাকুরতা। থ্যাংক ইউ সো মাচ, আপনি সময়টা দিয়েছেন এবং বাংলাদেশ থেকে এসেছেন। এই বিজি সময়ের মধ্যে আপনি এখানে এসেছেন এবং আমাদের এই আড্ডা দিতে এসেছেন। না, এটা আমারও সৌভাগ্য। আমি আপনাদের সাথে পরিচিত হতে পেরেছি, আমার কথাগুলো বলতে পারবো, খুবই ভালো লাগছে আমার। থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা এই সময় দাঁড়িয়ে যে আপনার কথাগুলো শুনতে পারবো সেটাও খুব ভালো লাগছে। তাহলে আড্ডা শুরু করি। আড্ডা শুরু করার আগে খাওয়া দাওয়া করি একটুখানি। রজত চলে এস। আপনার জন্য আছে ঠান্ডা ঠান্ডা সিট্রাস আইস টি, আমার জন্য আছে জিঞ্জার হানি টি। এটা আমাদের খুব পছন্দের সবার চা। আর যেহেতু আমরা বাঙালি তাই আমাদের জন্য আছে মাছ। আমরা ভিটকি ফিশটাকে কন্টিনেন্টালে করি, তো এটা হচ্ছে লেমন বাটার সস আপনার জন্য। আমার খুব প্রিয় সস এটা। তাই? হ্যাঁ, যাক যাক, আমার চয়েসটা ঠিক আছে। তাহলে খেতে খেতে পান করতে করতে আমরা শুরু করি আড্ডা। তো মেঘনা দি, আপনি তো বাংলাদেশে ছোটবেলা থেকে আছেন এবং আপনার বাবা, আপনি যদি ছোটবেলাকার গল্প দিয়ে একটু শুরু করেন, মানে ক্লাস 10-এ আপনার জীবনে যে একটা পরিবর্তন এসেছে সেটা থেকে যদি আমরা শুনি গল্পটা। আমার জন্মস্থান ঢাকা। আমার বাবার জন্মস্থান ময়মনসিংহ ছিল, আর আমার মায়ের জন্মস্থান ঢাকার একটু বাইরে। কিন্তু আমার কোনো আর ভাই বোন নেই, আমি একাই। আমার বাবা মা দুজনেই শিক্ষক ছিল। মা ছিল একটা গার্লস স্কুলের হেডমিস্ট্রেস, আর আমার বাবা তো ঢাকা অনেক জায়গায় পড়িয়েছে, কিন্তু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, আর ইংরেজি সাহিত্য পড়াতেন। আচ্ছা, হ্যাঁ। আর তার জন্য আমি দুইজন শিক্ষকের কন্যা হিসেবে আমার একটু মানে
পড়াশোনার ঝোঁকটা তো ছিলই, বই পড়তাম, ভীষণভাবে বই পড়তাম, আর একটু একাচোরা ছিলাম আর কি, মানে আচ্ছা মানে আমার কল্পনা শক্তিটা অনেক বেশি ছিল। তো আমার কাছে মনে হতো আমি একা একাই মানে নিজের জগৎ তৈরি করতে পেরেছিলাম, এটা বাবা মাও জানতো। তবে মাঝে মধ্যে আমার মনে আছে আমার একটা ঘটনা যে খুব রেগে মেগে বাবা মায়ের কাছে গেছিলাম যে আমার ভাই বোন নেই কেন, অন্যদের আছে আমার নেই কেন। তো দেখলাম যে বাবা মা একটু বলা বলি করছে, তারপরে পরের দিন বললো যে ঠিক আছে তোকে অনেক ভাই বোন দেয়া যাবে। কি করে? দেখবি কালকে আমার সাথে চল, জুতো টুতো পরিয়ে আমার মা আমাকে স্কুলে ভর্তি করে দিয়ে দিল। সেই আমার প্রথম স্কুল ছিল। আর তারপরে আর কমপ্লেইন করতে পারি নাই যে আমার ভাই বোন নেই, কারণ মা বাবা যেহেতু দুজনেই শিক্ষক ছিলেন, তার জন্য তাদের যে ছাত্রছাত্রীরা ছিল সে যে বয়সেই হোক না কেন, তারা অনায়াসে আমাদের বাড়িতে এসে আমাকে তাদের সঙ্গে নিয়ে একসাথে আমরা আড্ডা দিতাম, খেলতাম। হ্যাঁ, হয়ে গেছে। তো এভাবে আমার কেটেছে ছোটবেলার দিনগুলো। কিন্তু ক্লাস 10-এ উঠি আমি, বেশ ঘন ঘন স্কুল বদল হয় আমার, কারণ আমার বাবা একটা সময় ইংল্যান্ডে যায় পিএইচডি করার জন্য, কিংস কলেজ ইংল্যান্ড। সেটা উনি যান 1963-তে। আমরাও বাবার সাথে আমি আর মা দুজনেই আবার জয়েন করি। আমি তখন ক্লাস 2-3-তে পড়ি। আমার মা আমাকে নিয়ে যায় ক্লাস 1964-এ। তো ওখানে ওই ছোট বয়সেই আবার ইংল্যান্ডের একটা প্রাইমারি স্কুলে পড়া। তখন ইংল্যান্ডের 60-এর দশক, বিটলসের দশক, তারপরে হিপ্পিদের তখন জাগ্রত হচ্ছে, ওদের এইগুলো মানে 60s তো অনেক ভিন্ন একটা সময় ছিল, সেটার আজ কিছুটা আমরা পেয়েছি। যদিও আমি একটু ছোট ছিলাম, তখনও তো টিনেজ হয়নি। কিন্তু তারপরে আমার বাবাও দেশে ফিরে আসে, আমরাও দেশে ফিরে আসি। আচ্ছা, বাবার নামটা আমি একটু বলে দিই, জ্যোতির্ময় গুহ ঠাকুর। হ্যাঁ, তো আমার বাবা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন পড়াতে, কারণ সে বলেছে দেশ ছেড়ে কোথাও সে যাবে না। তো সেখানে যখন ফিরে এসে আমি ক্লাস 5-এ ভর্তি হই একটা স্কুলে, লক্ষ্মীবাজার ছিল ওই স্কুলটা, সেন্ট ফ্রান্সিস কনভেন্ট স্কুল। তারপরে আরেকটা কনভেন্ট স্কুলে যাই ক্লাস 9-এ, হোলি ক্রস স্কুল। তো ক্লাস 9-10 যখন হয়, সব ঢাকাতে, এগুলো সবই ঢাকাতে। ঢাকাতেই আমি 5-6টা স্কুল ঘুরেছি, আর ইংল্যান্ডে তো 2.5 বছর ছিলাম, প্রায় 3 বছর ছিলাম। আর তারপরে আমি যখন ক্লাস 10-এ উঠি, তখনই আমাদের দেশে একটা বড় একটা ঘটনা ঘটেছে। আমরা তো এখনো পূর্ব পাকিস্তান ছিলাম, কিন্তু 1971-এ তো আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, এবং স্বাধীনতা যুদ্ধের প্রথম দিকে মানে যুদ্ধ ঠিক আগে যে সময়টা, জানুয়ারি মাস, ঠিক এই ফেব্রুয়ারি মাসের মধ্যে, তখন বেশ গরম হয়ে আসতে থাকে। মানে বাংলাদেশের স্বাধিকার দাবি অনেক দিন ধরেই ছিল, স্বাধিকার দাবি আস্তে আস্তে পরিণত হতে যাচ্ছে স্বাধীনতার দাবিতে। এবং 7ই মার্চের যে ভাষণ, তারপরে ওগুলো, তারও আগে 3 তারিখে আমাদের একটা গণতান্ত্রিক একটা দেশের আশায় আমরা ছিলাম, আমরা ভোট দিয়েছিলাম। কিন্তু তারপরে তখন যে জেনারেল ইয়াহিয়া খান ছিল, পাকিস্তানের জেনারেল প্রেসিডেন্ট, সে তখন সেই পার্লামেন্ট বসবে, আমাদের পূর্ব পাকিস্তানের থেকে আওয়ামী লীগ মেজরিটি পেয়েছিল সব জায়গায়, কিন্তু সেই যে একটা পার্লামেন্ট বসবে সেটা বাতিল করে দেওয়া হলো। তারপরে প্রতিবাদ আর প্রতিবাদ। তো আমি ওই ক্লাস 10-এ থাকতেই এটা আমার মনে আছে, সেই দিনটা যখন আমাদেরকে তড়িঘড়ি করে আমাদেরকে বাসায় যেতে হয়েছিল, এবং পুরো রাস্তাঘাট সব মিছিলে ভরপুর ছিল। তারপরেই তো শুরু হলো যখন যুদ্ধ, 25শে মার্চের প্রথম যে অ্যাট্যাকটা হলো,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল একটা বড় জায়গা, এবং আমার বাবা তাও যায়নি, ভেবেছে যে আমি সে তখন জগন্নাথ হল, যেটা জগন্নাথ হলে একটা নন মুসলিম একটা রেসিডেন্সিয়াল হল ছিল, তার প্রভোস্ট ছিল। তো ওখানেও কিছু ছাত্র ছিল। তো ওনার বক্তব্য ছিল আমি যতদিন আমার আন্ডারে এই ছাত্রগুলো থাকবে আমি ততদিন আমি ওদের দেখাশোনা করতে হবে, আমাকে, আমি চলে যেতে পারি না ওদেরকে ছেড়ে। তো এই ফাঁকে আমাদের 25শে মার্চ রাতের পরে, মানে 26শে মার্চের ঠিক মধ্যরাত্রে আমাদের বাড়িতে হানা দিল কিছু বাহিনী, এবং তা আমরা একতলায় ছিলাম, পেছন দিক দিয়ে এলো, এসে জিজ্ঞেস করলো বাবা, মানে প্রফেসর সাহেব কাহা হ্যায়, উর্দুতে বলল। তারপরে আমরা বললাম মা সামনে চলে গেছিল। আমি তো ক্লাস 10-এ পড়ি, আমি আড়ালে ছিলাম তখন। মা জিজ্ঞেস করলো কেন উনি আছেন, কেন, উনকো লে যায়গা। তো মা জিজ্ঞেস করলো কোথায়, উত্তর দিল না। এসে বাবাকে জিজ্ঞেস করলো প্রফেসর সাহেব হয়, বাবা ইংরেজিতে বলল ইয়েস। তখন বললো আপকা লে যায়গা। তখন জিজ্ঞেস করলো যে ওয়াই, কিন্তু তারা উত্তর দেয়নি, বাবার হাত ধরে বাইরে নিয়ে চলে গেল। আমাদেরকে বললো তোমরা বাইরে যাবে না, তোমরা এখানে থাকবে, আমি আমার মাকে। তারপরে যখন আমরা ইসেতে গেলাম, মানে আমরা যখন আরও আমাদের 3 তলার থেকে আরও একটা ফ্যামিলিকে টেনে হেঁচড়ে নিয়ে আসছে কিছু সৈনিক, আমরা দেখলাম। তখন সেই সৈনিকগুলো আমার মা দেখে বলল যে ওনাদেরকে যেতে দেয়। আমাদের ধারণা ছিল বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, সেটাই তো একটাই, যদি কিছু অপরাধ করে তাহলে তো পরে বের হবে, তারপরে আমরা যাব ওখানে নিয়ে আসব, এই ছিল মানে আমাদের মাথার মধ্যে। অ্যারেস্ট মানে না, মানে কেউ মেরে ফেলবে এটা তো আমরা কখনো ভাবি নাই। ওদেরকে মা বললো যে ওদেরকে যেতে দেন, আমার সাহেবকেও তো নিয়ে গেছে, তো ও না হলে তো ওরা গুলি করবে। তখন আমি তখন ফোন করতে গিয়েছিলাম সবাইকে যে এই অবস্থা হচ্ছে, গিয়ে দেখি ফোনের লাইন কাটা। আমি এসে মাকে বলবো যে মা ফোনের লাইন কাটা, তখনই বিকট একটা 8টা গুলির আওয়াজ। হ্যাঁ, আর আমি সামনে গিয়ে দেখি, এবং আমিও দেখেছি যে একেবারে ওই মুনিরুজ্জামান, যিনি 3 তলার থেকে, যার ফ্যামিলি, ওনাকে একা না, ওনার ছেলে ছিল, ওনার ভাইয়ের ছেলে ছিল, বোনের ছেলে ছিল, ফ্যামিলিতে এরকম 3 জন ছিল উনি বাদেও। ওনাদেরকে টেনে হিচড়ে নিয়ে আসছে নিচের দিকে, এবং ওনাদেরকে গুলি করেছে। ওরা নিজেদের রক্তের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তো এইগুলো দেখে তো আমাদের মাথায় বাজ পড়েছে। পরে আমরা কিছু কিছু লোক স্পট ডেড হয়ে গেছিল, কিছু কিছু গোঙাচ্ছিল, পানি পানি করে চিৎকার করছিল, কেউ পানি দিতে যাচ্ছে। তখন মাকে আরেকজন বলছে যে আপনার সাহেবকেও তো বাইরে গুলি করেছে, উনি আপনাদেরকে ডাকছেন, আমি কিছু পানি খাইয়ে এসেছি। আমাদের মাথায় বাজ পড়লো। আমরা পেছন দিক দিয়ে কিছু পানি টানি যা ছিল নিয়ে এসে দেখলাম বাবা সচেতন কিন্তু পড়ে আছে, নিচ অংশ প্যারালাইজড। বলল আমাকে দাঁড় করিয়েছিল, বলতে পারছে কথা, তখন আমাকে এখানে দাঁড় করিয়েছিল, আমাকে জিজ্ঞেস করে আমার নাম, আমি নাম বলি, আমাকে জিজ্ঞেস করে আমার ধর্ম, আমি ধর্ম বলি, তারপরে গুলি করার অর্ডার আসে। আর তারপরে আমরা কোনো রকম করে ধরাধরি করে বাবাকে ভেতরে নিয়ে যাই। আমাদের হসপিটালটা ঠিক উল্টো দিকে ছিল, কিন্তু যাবার কোনো উপায় ছিল না, মানে কারফিউ ছিল। তো আমরা সেই রাত হসপিটালে নিয়ে যেতে পারি নাই। সারাদিন মা কিছু ফার্স্ট এইড দিয়ে রেখেছিল। গুলিটা কোথায় করেছিল? মানে একটা গুলি করেছিল, লেগেছিল ঘাড়ে, আরেকটা লেগেছিল কোমরে। কোমরটা প্যারালাইজ করে দিয়েছে, আর ঘাড়টাই হচ্ছে ক্রিটিক্যাল ইনজুরি, ফ্রেনিক নার্ভ যেটা, মানে সেটাকে গেলে পরে সাধারণত আর কিছু থাকে না। তবে বাবাকে সেই রাত, পুরো রাত ওখানে মানে বাড়িতেই কাটালাম। তারপরে পুরোটা দিন, পরের রাতও
26 তারিখের দিন রাতও আমরা ওখানে কাটিয়েছি। 27 তারিখের নিয়ে যেতে পারেন? পারিনি। 27 তারিখে তখনও চেতনা ছিল বাবার, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল কিন্তু চেতনা ছিল। জিজ্ঞেস করেছে যে রেডিও শোনো, রেডিও শুনে সত্যিই আমরা শুনেছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। তখন মাকে বলেছিল লিখো। মা বলল কি? মা ভেবেছে ঘোরে বলছে, কিন্তু বলছে যে না লেখো। যে কি লিখব? তখন বাবা বলল ইতিহাস। মা বলল আমি তো ইতিহাস জানি না। তাহলে সাহিত্যই লেখ। উনি এই অবস্থাতেও এই হ্যাঁ। কথাগুলো। তারপরে যখন 27 তারিখে অচেনা লোক কিছু আসলো রাস্তার থেকে, এসে বলল খোঁজ খবর নিতে এসেছে, ওরা গুলিগলাজ শুনেছে, তখন ওদের হাতেই তুলে দিলাম বাবাকে একটা তোষকের মধ্যে স্ট্রেচারের মতন করে। বেঁচে ছিলেন তখন? হ্যাঁ, তখনও বেঁচে ছিল। বাবা সেই ভর্তি হলো 27 তারিখে হসপিটালে। ডাক্তাররা বলল কিছু করার নেই, জাস্ট কমফোর্টেবল করার ছাড়া আর কিছু করার নেই। কিন্তু তিনি বেঁচে ছিলেন 27, 28, 29, 30 তারিখের ভোরে উনি চলে যান। এতটা সাহস কি করে পেয়েছিলেন আপনারা? মানে চোখের সামনে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, কি ভেবেছিলেন সেই সময়? মানে আমরা এখন দাঁড়িয়ে এই যে ঘটনা ঘটছে আমাদের চারিদিকে, তাতে সত্যি মেয়ের মা হয়ে আমার খুব ভয় করে মেয়েটাকে বড় করতে। তো আপনারা তো চারিদিকে দেখতে পাচ্ছেন এরকম, তখন আপনি নিজের জনকে দেখতে পাচ্ছেন। তখন আমার মনে হয়েছিল একটা নার্স আমাকে বলেছিল, আমি বাবা যখন চলে যায়, বাবা আমাকে ডেকে বলেছিল যে আমি মরলে পরে কাঁদিস না। তো কিন্তু যখন আমাকে ডেকে বলেছিল একটা নার্স যে তুমি কেঁদে কি করবে, এরকম তোমার বাবার মতন তো কত হাজার হাজার মানুষকে ওরা মারছে, যেটা সত্য, যেটা আমরাও হসপিটালে দেখেছি, আরো অনেক ইনজিয়ার্ড লোক এসে ওখানে চিকিৎসা চাইছে, মানে রিক্সা ভর্তি, ঠেলাগাড়ি ভর্তি সব লোকেরা আসছে, মৃতদেহ আসছে, এগুলো তো চোখের সামনে। হসপিটালের মধ্যে রক্তের গন্ধ কাকে বলে সেটা আমি চিনেছি, সেখানে রক্তের গন্ধ ভরে গেছিল হসপিটাল। তো এই যে আমাদের দৃশ্য, ওটার মধ্যে থেকেই তখন ওটাই আমাকে সান্ত্বনা দিয়েছে যে হ্যাঁ, বাবা তো একা না, এটা তো সবারই একটা লস, সবারই একটা যুদ্ধ। আর যুদ্ধ যে শুরু হয়ে গেছে সেটাও জেনেছি হসপিটালে। একটা ইয়াং ডাক্তার বলছে আপনি আমার উনি সিক ছিল বলে ওর একটা সিক বেড ছিল, তা আমি তখন তো বাবাকে বেড দিয়েছে, কিন্তু আমি আমার মা কি করে থাকবো ঠিক নেই, অথচ অনেকেই আশ্রয় নিয়েছে। তখন ওই ডাক্তার ছেলেটা বলল যে আমার বেডটা নিয়ে নিন, আপনারা এখানে শোন, যে আমি তো চলে যাচ্ছি যুদ্ধে, করে জুতো পরে সে যুদ্ধে চলে গেল, একটা ইয়াং ডাক্তার। আর তারপর মানে তারপরে তো আমরা বাধ্য হয়ে বাবাকে ওভাবেই রেখে চলে যেতে হয়েছে। মা আমাকে এই 9টা মাস আমাকে আগলে রেখেছে, আমাকে বাঁচিয়ে রেখেছে, নিজেকে বাঁচিয়েছে। মা কিন্তু যায়নি, অনেকে ইন্ডিয়ায় চলে এসেছে, আমাদের সব আত্মীয় স্বজন ইন্ডিয়ায়, কিন্তু আমাদের মাকে অফারও দিয়েছিল যে আমরা আপনাদেরকে নিয়ে যাব, বর্ডার ক্রস করিয়ে দেব, কিন্তু মা যায়নি। এই কারণেই যে যায়নি যে বাবার যখন ডেথ সার্টিফিকেট, মায়ের তো এখন আমাদের তো খেয়ে পরে বাঁচতে হবে, তো বাবার ডেথ সার্টিফিকেট ছাড়া তো কোনো টাকাও তোলা যাচ্ছিল না। তো যখন ডেথ সার্টিফিকেট চেয়েছিল তখন বলেছিল যে আমরা শুধু এই ডেথ সার্টিফিকেটটা গুলিতে আহত এটা আমরা বলতে পারবো না, ইনজুরি বাই বুলেট, হ্যাঁ, এটা বলতে পারবো না। তো তার জন্য আমরা কিছু একটা দিয়েছে যে রেসপিরেটরি ফেইলিয়ার এ ধরনের কিছু একটা দিয়েছে। তো মা তখন বলেছে দেখ আমরা যদি এই দেশ ছেড়ে চলে যাই, কবে দেশ স্বাধীন হবে তো ঠিক নেই। তখন তো তোর বাবার যে এই ঘটনায় যে মারা গেছে, মানে দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ কিল্ড, সেটা তো আমরা বলতে পারবো না, প্রমাণ কোথায়? তো আমাকে প্রমাণ করার জন্য আমাদেরকে এখানে থেকে যেতে হবে যেভাবেই হোক। তো মা হেডমিস্ট্রেস ছিল একটা স্কুলের, সেভাবে তার স্কুল থেকে ছুটি নিয়ে
একটা হসপিটাল, মানে বিভিন্ন জায়গায় আমরা থেকেছি 9 মাস। বিভিন্ন জনে আমাদেরকে আশ্রয় দিয়েছে তাদের বাড়িতে, আবার তাদেরও বিপদ হয়েছে, যারা আশ্রয় দিয়েছে তাদেরও অনেক সময় বিপদ হয়েছে, বাধ্য হয়ে ছেড়ে যেতে হয়েছে অন্য জায়গায়। এরকম 9 মাস বোধহয় আমরা ঘুরে বেরিয়েছি 3-4 জায়গায়, 5-6 জায়গায়। এবং আমি একটা সময় অরফেনেজে ছিলাম একটা খ্রিস্টান আইডেন্টিটি নিয়ে, মনিকা রোজারিও, আমার কনভেন্ট স্কুলের টিচার যে হেডমিস্ট্রেস সিস্টার ম্যারিয়ান টেরিজা, সে ভর্তি করে দিয়েছে। মাকে একটা হসপিটালে ভর্তি করে দিয়েছে। তারপর নার্সদের ট্রেনিংয়ে তাকে একটা রোল দিয়ে, যে লাইব্রেরি দেখো, মেয়েদেরকে ইংরেজি পড়াও, এইভাবে একটা চাকরি দিয়েছিল। সেখানে থেকেছে, নিরাপদে থেকেছে। আমার নিরাপত্তাও আমার মানে মা দেখেছে যে কিছুদিন 1 মাস ছিলাম ওই অরফেনেজে মনিকা রোজারিও হয়ে। নিজের আইডেন্টিটি ভুলে যেতে হয়েছে, সব কিছু বানাতে হয়েছে, কে এই মনিকা রোজারিও, গল্প বানাতে হয়েছে। এভাবে আমরা কাটিয়েছি। তারপরে মানে তারপরে তো দেশ স্বাধীন হলো, বিজয় দিবস হলো। ইম্প্যাক্টটা কিরকম পড়েছিল মানে আমার মা বাবার? তো বিভিন্ন জায়গায় ছিল, কাঁদতে পারতো না, কিন্তু মা একবার আমাকে বলেছিল হসপিটালে থেকে যে পাশের যে বেডে আছে, মানে পাশের ঘরের যে বেডে আছে সে মারা গেছে বলে তার আত্মীয় স্বজনরা এসে খুব জোরে জোরে কাঁদছে, কিন্তু মা কাঁদতে পারছে না। তো এরকম চাপার মধ্যে ছিল, একটা ট্রমাটিক একটা পরিবেশ। কিন্তু মা, আমি পরে দেখেছি যে রাতেবেলা কাঁদতো, চুপি চুপি করে কাঁদতো, সেটা আর কেউ দেখতো না। সবার সামনে আমাকে রক্ষা করা, এটা তার কর্তব্য, এটা তার দায়িত্ব। তারপরে সে এক ধরনের একটা, তার মধ্যে একটা সাংঘাতিক, মা এমনিতেই আমার অনেক সাহসী, আমার চাইতে অনেক সাহসী। মানে একজন হ্যাঁ। কাছের মানুষ ওইভাবে না, তার আগেও মাকে আমরা ঠাট্টা করতাম, সবাই বলতো সাহসী, আমরা বলতাম তুমি নির্বোধ, তোমার কোনো বোধই নাই। একটা চোর আসলে পরে সে চলে যেত সেই চোরের ধরতে। তো বলছি কি তুমি নির্বোধ, তুমি সাহসী না, এরকম করে ঠাট্টা তামাশা আর করতাম। বাবা মানে আমরা দেখে এসেছি যে একজন দাপুটে নারী থাকলে তাদেরকে বলা হয় যে মানে বাড়িতে বাবা মার এই একটা, বাবা মার সাংঘাতিক ভালো একটা দম্পতি ছিল, বন্ধু হিসেবেই ছিল তারা। তাদের পরিচয়ও, তাদের বিয়েটাও হয়েছে পরিচয়ের সূত্রে। বাবা ইংরেজি পড়তো, মা বাংলা পড়তো, তাদের কিছু কমন ফ্রেন্ড ছিল, সেইভাবে সূত্রে বাবা পছন্দ করেই বিয়ে করেছে। এই সময়টা কিরকম হবে মানে 1900 লেট 30s আর কি, 1930? হ্যাঁ 30-এর শেষের দিকে আর কি। এখনো আমরা লড়ছি। 1930 সালের বন্ধুত্ব, বিয়ে, একটি দাপুটে মহিলা এইভাবে এগিয়ে যাচ্ছে, আর এখনো আমরা ভাবছি যে আমরা পারবো কি? এই গল্পটা শুনে কি মনে হচ্ছে? নিশ্চয়ই পারবো। এরকম একটা সিনেমার মতো, মানে বাস্তবটা তো সত্যি আমরা কেউ দেখিনি। আমি শুধু বাংলাদেশ নিয়ে খুব কম ছবি হয়েছে, এটা আমার খুব আক্ষেপের জায়গা। ব্যথা, আমাদের এপার বাংলা ওপার বাংলার ব্যথা নিয়ে খুব কম ছবি হয়েছে। আমি তানভীর দার ছবিতে দেখেছি, তানভীর মোকাম্মল। তো এইরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন থেকে নর্মালাইজ, মানে পড়াশোনায় এগিয়ে যাওয়া, গবেষণা, এখন যে ধরনের লেখালেখির কাজ চলছে, কি করে তারপরে এগোলেন? হ্যাঁ, এটা সত্যি। আমি তখন ক্লাস 9-10-এ পড়ি, কিন্তু যেহেতু আমি আগেই বলেছি দুজনেই শিক্ষক ছিল, আর মা আমাকে এক কথা বলেছিল যে দেখ, ওই 71 সালেই বলেছিল, তুই তো তোর বাবা যে খুব একটা হেল্প করতো তা না, মানে ডিরেক্ট হেল্প আমি চাইনি কখনো। স্বাধীন চেতা ছিলাম পড়াশোনায়, কিন্তু সবসময় বাবার সাথে আলাপ আলোচনা করতাম সবকিছু নিয়ে। ওটাই ছিল, মায়ের সাথেও বাবার সম্পর্ক ওরকম ছিল, সবকিছু নিয়ে আলোচনা করা, আমার সাথেও তাই। আমরা তিনজনে মিলে, মানে তিনজনের জগৎ একত্র হতাম। আমি কে কখন কার কথাটা বলবে, বাবা ইউনিভার্সিটির কথা বলবে, মা স্কুলের কথা বলবে, আমি আমার ক্লাসের মেয়েদের কথা বলবো। এই ছিল আমাদের মানে একসাথে কাটানোর সময়টা। তো আমি তখন এই এতটুকু আমি, আমার মা আমাকে বলেছে যে তুই আর স্পুন ফিড, মানে তোকে আর কেউ স্পুন ফিড করবে না, যা করতে হবে নিজের থেকেই করতে হবে, এতটুকু আমাকে টা ধরিয়ে দিয়েছিল। তারপরে আমি তো জানি, আমি মোটামুটি
বাবারটা পেয়েছিও। বাবার পড়াশোনা একটু, আমি অতটা এক্সট্রোভার্টেড ছিলাম না ছোটবেলায়, খুব ছোটবেলায় ছিলাম। আবার মাঝামাঝি যখন এই মানে টিনেজ হয়েছি তখন আমি পড়াশোনা নিয়েই থাকতাম। তো আমার কোনো অসুবিধা হয়নি যে এটাকে পিক আপ করার, পড়াশোনার ব্যাপারটা। মা যথেষ্ট হেল্প করেছে। মা যতটা পেরেছে, যেখানে যেখানে আমার সাহায্য লাগে, অমুক স্যার অঙ্ক করে, তার নিজেরও তো স্কুল ছিল, তার নিজের স্কুলের স্যারকে দিয়েও আমাকে কোচিং করেছে। অঙ্কেতে কাঁচা ছিলাম, তো পূর্ণবাবু অঙ্ক ভালো পারে, পূর্ণবাবুর কাছে অঙ্ক শিখবি। হ্যাঁ, তো এইভাবে আমি তৈরি হয়ে গেছি। মা যতটুকু পারে উইদাউট বিং টু মেডলসাম, হ্যাঁ, মানে এটা করতে হবে ওটা করতে হবে, কোনো কিছু চাপিয়েও দেয়নি। যে আমি যখন বলেছি ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি হওয়ার কথা, সবাই ভেবেছে এ তো ইংরেজি সাহিত্য নেবে, কারণ বাবা ইংরেজি সাহিত্যের শিক্ষক, তুমি তো তোমার বাবার মতন হবে। কি না, আমি তো ইংরেজি বাদে আর যা আছে তাই নেব। তো আমার ইচ্ছা ছিল সোসিওলজি নেওয়া, সমাজবিজ্ঞান, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই বিভিন্ন কারণে। কিন্তু ইনস্টেড আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, আন্তর্জাতিক সম্পর্কে আমি মানে ব্যাচেলার্স এবং মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এইটা সাবজেক্টটা নিয়ে একটু যদি বলেন আপনি। আন্তর্জাতিক সম্পর্ক তো এখানে যাদবপুরেই আছে, কিন্তু যাদবপুরে শুধু মাস্টার্স লেভেলে আছে। আমাদের দেশে কিন্তু আমরা প্রথম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ দক্ষিণ এশিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয়। তারপরে যিনি এটা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পার্টিশনের পরে তিনি যাদবপুরে সেটা শুরু করেন। সো এটা একটা বেশ বেশ ট্রেডিশনালি একটা হিস্টোরিক একটা ডিপার্টমেন্ট ছিল, আর মোটামুটি একটু ছোটখাটো ডিপার্টমেন্ট। সাবজেক্টটা যদিও আমরা ওইভাবে ভেবেছি, প্রথমে আমার সময় ছিল ফরেন পলিসি, ডিপ্লোমেসি, এগুলোকে করা, মানে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে মানে সম্পর্কগুলো, সেগুলোর অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিক, এগুলো দেখা। কিন্তু এখন আরো অনেক বেশি ডাইনামিক হয়ে গেছে, কারণ এখন আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে নন স্টেট অ্যাক্টর, ন্যাশনালিজম, এক্সট্রা মানে ট্রান্সন্যাশনালিজম, অনেক কিছু পড়ানো হয়। আমরাও ওই সাবজেক্টে পড়ে এখন যেটা আমার মনে হয়েছে যে আমি খুব লাকি যে আমি ওই সাবজেক্ট পড়েছি, কারণ এখন কোনো ঘটনাই, কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক ঘটনাই মানে একটা দেশের মধ্যে আবদ্ধ থাকছে না। সবসময় আন্তর্জাতিক এই জিনিসগুলোকে, আন্তর্জাতিক ফ্যাক্টরগুলোকে আমাকে বুঝতে হচ্ছে। হ্যাঁ, শুধু বাংলাদেশের কথা বাংলাদেশ বলেই থাকছে না, ওখানে আমাকে ভারতের রাজনীতি বুঝতে হবে, আমাকে মিয়ানমারের রাজনীতি বুঝতে হবে, নেপালেরটা বুঝতে হবে, পাকিস্তানেরটা বুঝতে হবে, তাই না? তো তেমনি আমার কাছে মনে হয় আমি খুব নিজেকে ওই সাবজেক্ট পড়ে ইকুইপড। তো আমার মনে আছে আমি যখন ইন্টারভিউ দিতে যাই, আন্তর্জাতিক সম্পর্কের যিনি হেড ছিলেন, উনি বলছেন তুমি তো ইংরেজি নেবে, তুমি এখানে এসেছো কেন? তোমার বাবা ছিল ইংরেজিতে, তুমিও ইংরেজি পড়বে। উনি খুব ট্র্যাডিশনাল চিন্তা ভাবনা করতেন। তখন আমি ওনার মুখের উপরে কথা শুনিয়ে দিচ্ছি, আমার বাবা তো কোনোদিন বলেনি যে আমাকে ইংরেজিতেই নিতে হবে, আমি কেন তা নেব? উনি আমাকে স্বাধীনতা দিয়েছেন। তো এই জায়গাগুলো আমাকে মেড মি আর কি। এখন কিরকম অবস্থা, মানে পড়াশোনা নিয়ে কি, এই সাবজেক্ট গুলো নিয়ে কি মেয়েরা আসছে পড়তে? হ্যাঁ হ্যাঁ, তখন মেয়ে ছিল আপনি যখন? হ্যাঁ, ওখানে মেয়ে বেশি ছিল, কারণ এটা অতটা বেশি মানে হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সে অনেক ছেলে ছিল, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ছোট একটা ডিপার্টমেন্ট ছিল, এটা খুব একটু এলিটিস্ট ডিপার্টমেন্ট ছিল আমার সময়, কিন্তু পরবর্তী পর্যায়ে ওটা আর এলিটিস্ট থাকেনি। আমিও তো ওই ডিপার্টমেন্টেই পড়িয়েছি, আমি তো পরে ইউনিভার্সিটি শিক্ষক হিসেবেই জয়েন করেছি, এবং আমার ডিপার্টমেন্টেই আমি পড়িয়েছি। আমি 2006 সালে আমি আর্লি রিটায়ারমেন্ট নেই, এবং একটা পরবর্তী পর্যায়ে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশনে কাজ করি, যেখানে মূলত গবেষণাটা একটু অন্যরকম ছিল। ওরা গণগবেষণা, অর্থাৎ অ্যাকশন রিসার্চ, শুধুমাত্র খাতা কলমে আবদ্ধ না, এটা
গিয়ে গিয়ে প্র্যাকটিক্যালি করতে। প্র্যাকটিক্যালি শুধু অ্যাপ্লাইড না, মানে যাদেরকে দিয়ে, যারা রিসার্চের বিষয়বস্তু, যেমন আদিবাসী বা প্রান্তিক জনগোষ্ঠী, দলিত, হ্যাঁ, আচ্ছা, তাদেরকে দিয়ে এই রিসার্চটা করাবো। আমরা শুধু তাদেরকে পদ্ধতিগুলো শিখিয়ে দেব, এবং তারা MA পাস BA পাস করে রিসার্চ না, তারা অনেকে হয়তো অশিক্ষিত, মানে অশিক্ষিত বলতে লিখতে পারেন, লিখতে আক্ষরিক পারে, জ্ঞান নেই। হ্যাঁ, আক্ষরিক জ্ঞান নেই, নিরক্ষর, কিন্তু তারপরেও তাদের জ্ঞান আছে, সেই জ্ঞানটার মূল্য দিতে হবে আমাদেরকে, কারণ তারা যা জানে আমরাও তা জানি না। তো এই ইসের থেকেই আমাদের গণগবেষণার যে ধারাটা, আমাদের গবেষণা কেন্দ্র থেকে এটা শুরু হয়। ওই রিসার্চ আমি এতদিন করেছি। এই এই বছরের জানুয়ারির প্রথম থেকে আমি রিটায়ারমেন্ট নিয়েছি। আচ্ছা, তো এই রিসার্চে কি ছিল, মানে আপনার নারী সুরক্ষা বা শুধু মানে কি নারীর না, মানে নারী পুরুষ উভয়ে যে সম্পর্কগুলো, সেগুলো বিভিন্নভাবে স্টাডি করা। যেমন একটা আদিবাসী নারী, হুম, হ্যাঁ, আদিবাসী নারীর যে জগৎ, সেটা একটা বাঙালি নারীর জগৎ নয়। তো তার জগৎটা কিরকম, তার প্রায়োরিটি গুলো কি, হ্যাঁ, একটু একটু যদি শুনি, মানে বেশ ইন্টারেস্টিং। আর যেহেতু আমাদের এই শোটা পুরো মেয়েদের কেন্দ্রিক, তো হ্যাঁ, যেমন আমরা যখন আমি যখন পড়াই, এটা কি পুরো বাংলাদেশ বেসড নাকি বাংলাদেশের হ্যাঁ, বাইরে? আমি করেছি বাংলাদেশ বেস করে, আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। মাইনর সংখ্যাটা কত, মানে এই যে যারা এই দলিত বা কি কি আছে? ওটা ওখানে সংখ্যালঘু যারা, তারা মূলত, যদি আমি ধর্মীয়ভাবে দেখি, তো 8% হচ্ছে হিন্দু, আর আদিবাসীরা এখন 1%-এরও না, 1%-এর মতন আদিবাসী। তারা কেউ কেউ বুদ্ধিস্ট, মানে ধর্মীয়ভাবে বুদ্ধিস্ট, কেউ কেউ হিন্দু ঠিক না, এটা হচ্ছে প্রকৃতি পূজারী, অ্যানিমিস্ট, আর কেউ কেউ খ্রিস্টান হয়ে গেছে। আচ্ছা, তো এরকম সাঁওতাল আছে, মানে প্লেন সমভূমিতে আছে, মানে প্লেন ল্যান্ড আদিবাসী বলি আমরা, আর কিছু কনসেন্ট্রেটেড আছে যারা চিটাগং হিল ট্র্যাক্সে, পার্বত্য চট্টগ্রামে আছে। তারা, তাদের ফিচার্স গুলো অন্যরকম, মঙ্গোলিয়ান ফিচার্স। আর যারা সাঁওতাল, তারা তো ইন্ডিয়ার মতনই, যেরকম ইন্ডিয়াতে সাঁওতাল, ওরাও মুন্ডা, এরা আছে, আমাদের দেশেও তাই আছে। আচ্ছা। তো ওদের মানে রিসার্চে কি, আমার খুব জানতে ইচ্ছে করছে যে কতটা আলাদা আমরা। হ্যাঁ, এক হচ্ছে ভাষাগত দিক থেকে আলাদা, তাদের তাদের যে কি বলে এটাকে, ভুবন দৃষ্টি বলি, ওয়ার্ল্ড ভিউ, হ্যাঁ, এটা ভিন্ন, কারণ তারা প্রকৃতির সঙ্গে কাজ করে। প্রকৃতি, তারা আদিবাসী থেকে গেছে, আমরা মডার্নাইজড হয়েছি, আমরা এই সব মানে মডার্নাইজেশনের যা যা পাথরের মাঝখানে হ্যাঁ, চলে এসেছি, এবং আমাদের সাজ পোশাকও ওরকম হয়ে গেছে। কিন্তু ওদের সাজ পোশাক, ওদের কালচার, ওদের সংস্কৃতি এক রয়ে গেছে। তারা ক্যাপিটালিস্ট হতে পারেনি, এখন হচ্ছে, অবশ্যই হচ্ছে, মধ্যবিত্ত ওখানেও জন্ম হচ্ছে, কিন্তু তাদের যে সংস্কৃতি, আদি সংস্কৃতি, আদিবাসী যেহেতু, তারা এখনো সেই সংস্কৃতি মেনে চলে। সেই সংস্কৃতির মধ্যে যেমন রয়েছে, ওরা যেমন মেয়েরা, ওরা তামাক খায়, হ্যাঁ, ওদের একটা বাঁশের চোঙা আছে, তারা তামাক খায় পার্বত্য চট্টগ্রামে, হ্যাঁ, উঁকো টাইপের, অন্যরকম সেই আকারগুলো। তো সেটা, এবং তারা একটু, যারা একটু মডার্নাইজড হয়েছে, তারা হয়তো সিগারেটও খাচ্ছে। তারপরে তাদের মোবিলিটি আছে, তারা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে হেঁটে যেতে পারছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে যখনই আমরা মেয়েদেরকে বাইরে যেতে বলি, তখনই একটা ছেলে সঙ্গে দিয়ে দেই, বা একটা করে দেই, মানে যুক্ত করে দেই, যে না হলে নিরাপদ না। এটা ওদের নিরাপত্তার ব্যাপারে সেই দিক থেকে তাদের মোবিলিটি আছে, কিন্তু তাদের মধ্যেও কিছু কোনো কোনো আদিবাসী আছে যারা মাতৃতান্ত্রিক না হলেও তারা ম্যাট্রিলিনিয়াল বলে, অর্থাৎ মায়েরটা পায়। যেমন আমার কাছে সবচেয়ে আমার স্ট্রাইকিং লেগেছিল একটা সময়, গারো, যারা গারো হচ্ছে মান্ডি, যারা গারো পাহাড়েও আছে তাদের, মেঘালয়েও আছে তারা। তো তাদের একটা, তারা ম্যাট্রিলিনিয়াল, অর্থাৎ মায়ের সম্পত্তি তাদের মামার মাধ্যমে পাবে আর কি, মানে
তো তার জন্য আমরা যে বলি না তোর বাপের ভিটা, তোর বাপের জমি, আমার বাপের জমি আমি ছেড়ে যাব না, এরকম বলি না, ওরা বলে আমার মায়ের জমি ছেড়ে যাব না, আমার মায়ের ভিটা ছেড়ে যাব না। তো অমনি আমাদের ভাষাগত ব্যাপারেই একটা একটা চমকে ওঠার মতন একটা ব্যাপার আমাদের কাছে। এবং ওখানে পুরুষরাও বোধহয় অনেক কাজে সাহায্য করেন মেয়েদেরকে। হ্যাঁ, ওটা সব জায়গায় না, তবে মেয়েরা অনেক বেশি কাজ করে। তারা ঝোপঝাড় জঙ্গলে জুম চাষ, যেটা জুম চাষ, সেখানে মেয়েও করে পুরুষও করে। আবার মেয়েদের তো আলাদা কাজ আছে, মেয়ে হিসেবে আলাদা কাজ আছে, কিন্তু পুরুষরা অনেক সময় কোনো কাজই করে না, মেয়েরাই দুটো কাজই করছে, এরকমও দেখা যায়। তবে এগুলো এখন ওরাও আস্তে আস্তে আধুনিকীকরণ হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে, ওখানে আমাদের থেকে পড়াশোনা এগিয়ে যাচ্ছে, এবং কোনো কোনো জায়গায় বেশি এগিয়েছে, কোনো কোনো জায়গায় অতটাই এগোতে পারে নাই। LGBTQ এরকম কিছু দেখেছেন ওখানে? হ্যাঁ, ওখানে তো আছে। আমি নিজে মানবাধিকার কমিশনের মেম্বার ছিলাম 3 বছর বাংলাদেশে। তখন আমাকে এই কিছু ওই যারা এক্সক্লুডেড কমিউনিটি, তাদের সাথে কাজ করতে হয়েছে। তার মধ্যে দলিত ছিল একটা, আরেকটা ছিল হিজড়া এবং এলজিবিটিকিউ তো প্রকাশ্যেও বলতে পারে না এখন, যদিও একটা সময় ছিল যে বলা যেত, কিন্তু সবাইকে হিজড়াই থার্ড জেন্ডার, তৃতীয় জেন্ডার হিসেবে চিহ্নিত করেছে। তো আছে, কিন্তু আমি বলবো যে ওদের জীবন আরো বেশি কঠিন, কারণ অন্যদেরকে তাও অ্যাকসেপ্টেন্স আমরা নিয়ে আসতে পেরেছি। এই যে আদিবাসী বললাম, আস্তে আস্তে করে আমাদের সাহিত্যে, আমাদের গবেষণার মধ্যে তাদের কথাগুলো উঠে এসেছে, তারাও শিক্ষিত হয়েছে, তারা যখন শিক্ষিত হয়েছে তারাও লিখছে, তারাও দাবিগুলো জানাচ্ছে। সব দাবি যে মেনে নিচ্ছে রাষ্ট্র তা না, কিন্তু দাবিগুলো জানাতে পারছে। কিন্তু এখানে ভয়েসগুলো খুব ক্ষীণ ছিল, আস্তে আস্তে করে অত্যাচারটা অনেক বেশি, আর অত্যাচার রন্ধ্রে রন্ধ্রে অত্যাচার, এটা তো সেক্সুয়াল রাইটসটা তো একটা বড় একটা ব্যাপার। সেখানে যারা বাঙালি হিসেবে নিজেদেরকে গর্ববোধ করে, তারাও ওটা মানতে পারে না অনেক সময়। সত্যি এই কথাগুলো শুনলে মনে হয় যে আমরা কতটা পিছিয়ে আছি। মেয়েরা তো নিজেদের অধিকার, এবং আপনি যেহেতু 1930 সালে আপনার মার গল্প জানেন, আপনার মাকে দেখেছেন, আজকে দাঁড়িয়ে কি মনে হয় যে এই যে LGBTQ সমকামিতা, এইগুলো নিয়ে তো লড়তে হচ্ছে, আর মেয়েদের কি নিজেদের অধিকারের জন্য কি এক আছে এখনো? না, এটা অবশ্যই একটা ওঠাপড়ার মধ্যে আছে। হ্যাঁ, কখনো আমরা এগিয়েছি, কখনো আমরা পিছিয়েছি। এখন অধিকাংশ পৃথিবীর ব্যাপী, পৃথিবী জুড়েই আমার মনে হয় যে একটা পিছিয়ে পড়া একটা, এখন তো অনেক বেশি অ্যাভেলেবিলিটি। আজকে ধরুন আমি একা, আমি তো জানি একা জীবনযাপন করা যায়, আমাকে পুরুষ সঙ্গী হতে হবে না, বা আমার কাছে অপশন আছে, আমি চাকরি করতে পারি, রোজগার করতে পারি, তাহলে কেন আমি পিছিয়ে পড়ছি? হ্যাঁ, এটা তো শুধু মেয়েদের দোষ না। আসলে যেটা হয় যে মেয়েরা যখন এগিয়ে যায়, কিছু প্রিভিলেজ তো তারা হাতছাড়া করে, পুরুষরা কিছু প্রিভিলেজ থেকে হাতছাড়া হয়ে যায়। প্রিভিলেজ কি? প্রিভিলেজ হচ্ছে রোজ একটা মেয়ে আমাকে চা নিয়ে আসছে, দিচ্ছে, আমি রান্নাঘরে যেতে হচ্ছে না, আমি বাসায় এসে আয়েশ করতে পারছি, মেয়েটা তো আয়েশ করতে পারছে না। তো এটা তো পুরুষের প্রিভিলেজ। সেই প্রিভিলেজ অনেকে ছাড়তে চায় না। যখন এটা ছাড়তে চায় না, তখন এটা এটা একটা সমস্যা হয়ে যায়। তার জন্য অনেক জায়গায় দেখা গেছে, আমি মরক্কোতে এরকম স্টাডি পেয়েছি, যারা মেয়েরাও, আমাদের দেশেও মেয়েরা অনেক এগিয়ে গেছে, কিন্তু এগোতে এগোতে একটা জায়গায় তাদেরকে থামিয়ে দেওয়া হয়। যেমন আমাদের দেশের মেয়েরা এগিয়েছে, আমাদের দেশে কিন্তু এখানে যেমন ইকুয়াল ইনহেরিটেন্স ল চলে এসেছে, ছেলে যা পাবে মেয়ে একই পাবে, কন্যা একই পাবে, কিন্তু আমাদের দেশে হয়নি এটা। হ্যাঁ, আমাদের দেশে ওই ইসলামিক ওই ধর্মীয় শাসনটা এখনো রয়েছে, যার ধর্ম, আমি যদি মুসলিম হই, আমি ইসলামিক ল অনুযায়ী আমি 1/7 নট ইকুয়াল, ছেলেটি সব পাবে,
ছেলেটি সব পাবে না, ছেলেটি কিছু অংশ পাবে, ভাগ করে দেয়, ওদের একদম। ধর্মই ভাগ করে দিয়েছে। আমাদের হিন্দু আইনে তো কিছুই পাবো না আমি। হ্যাঁ হ্যাঁ, শুধু এক যৌতুক বাদে। কারণ ইন্ডিয়াতে যেটা চেঞ্জ হয়েছে সেটা বাংলাদেশে মাইনরিটি রিলিজিয়ানরা চেঞ্জ করতে দেয়নি, এবং সেটা হয়তো বাধা দিয়েছে হিন্দু পুরুষরাই। তো এই যে বাধাটা কেন আসে? বাধাটা আসে যে প্রিভিলেজ গুলো পাচ্ছে, সেই প্রিভিলেজ কে ছাড়তে চাচ্ছে না। তো এটাকে তো কেউ ছেড়ে দেবে না। মেয়েরা যখন বুঝবে নিজেকে যে কেউ আদায় করে নিতে হবে। আদায় করে নিতে হবে, আমাকে ঝগড়াঝাটি করেই হোক বা যে করেই হোক আমাকে আদায় করে নিতে হবে, আমি যুক্তি দিয়েও আমাকে আদায় করে যেমন নিতে আপনি গুহ ঠাকুরতা হয়ে হবে। হ্যাঁ, বাংলাদেশে আপনি এবং আপনার মা থেকে গেছেন, থেকে। যাতে আপনি প্রমাণ করতে পারেন যে আমার বাবা গুলিবিদ্ধ হয়েই মারা গেছি। এবং আমরা বাংলাদেশী। একদম, মানে আপনারা কি প্রমাণ করতে পেরেছিলেন? মানে এই যে হ্যাঁ, অবশ্যই। তখন তো স্বাধীনতাই প্রমাণ করে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন আমরা যেটা সত্যিকারের সার্টিফিকেট সেটা মা সংগ্রহ করেছে। আলোচনার শেষের দিকে এসে গেছি আমরা। মানে আজকে যে ঘটনাগুলো শুনলাম, আমি সিনেমা দেখেছি, বই কিছু পড়েছি, কিন্তু সত্যি শুনতে আমার তো এত সাহস নেই। আশা রাখি যে আমরা এই এপিসোডটা দেখে নিজেদের মনে জোর জোগাবো এবং সাহস বাড়াবো যে সব সিচুয়েশনে আমরা নিজেদেরকে নিজেরা কোপ আপ করতে পারবো এবং উঠে দাঁড়াবার ক্ষমতা রাখি। আপনি আমাদের কাছে সত্যি সেটা, মানে আপনার পরিবার, ঠাকুরদা পরিবার আমাদেরকে সেটাই শেখালো আজকে। এবার আমি খারাপ লাগছে তো আমরা একটা ভালো, মানে খারাপ লাগছে মানে এই যে আলোচনার পর আমার একটা বেশ ইম্প্যাক্ট হয়েছে যে আমি এতদিন জানি যেভাবে এই এপিসোড গুলো চালিয়েছি, সেখানে মজা ঠাট্টা করতে করতে অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা গল্প করেছি, আড্ডা দিয়েছি। তো সেখানে একটা আমরা কোয়েশ্চেন করি যে তাদের সাথে একটু মজা নিশ্চয়ই, করার নিশ্চয়ই, জন্য। অবশ্যই। সেন্স অফ হিউমার না থাকলে তো বেঁচেও থাকা যায় না। একদম। খুবই ভালো লাগলো আড্ডা দিয়ে। তো আমরা একটা, আমার এই ইয়েটার নাম হচ্ছে দ্রুত আগুনের ঝাঁপ, মানে র্যাপিড ফায়ার। হ্যাঁ, তো শুরু করি সেটা। নিশ্চয়ই। কতটা র্যাপিড হতে পারবো বলতে পারবো। আপনি র্যাপিড, মানে আপনার জীবন যাত্রা যা শুনলাম, এর থেকে আমরা তো কোথায়, শুধু শুনি। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন, সব থেকে কি খেতে ভালোবাসেন কিন্তু সেটা খেতে পারেন না? কেক। কেক আমার খুব প্রিয় জিনিস, কিন্তু আমার ডায়াবেটিস হয়েছে, আমি খেতে পারি না। বই না ফিল্ম, কি পছন্দ সব থেকে? ছোটবেলায় বই ছিল, পরে ফিল্ম হয়ে গেছে। সব থেকে প্রিয় ফিল্ম কি? আমার ছোটবেলার ফিল্মই আমি বলবো, সেটা হচ্ছে মেরি পপিন্স। ও দারুণ দারুণ। সাউন্ড অফ মিউজিক? সাউন্ড অফ মিউজিক পরে আসছে, সেটা আগে মেরি পপিন্স। হ্যাঁ। আপনি তো বিভিন্ন দেশ ঘুরেছেন, তো আপনার কি মানে যেহেতু আপনি পুরুষ নারী সব মিলিয়ে দেখেছেন, তো এমন কোন দেশ আপনার মনে হয়েছে যে হ্যাঁ, মেয়েদের স্বাধীনতা এখানে সব থেকে বেশি? না, সেরকম করে আমার দেশ হিসেবে মনে হয়নি, তবে আমি তো সমাজও দেখেছি। আদিবাসী সমাজে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমাদের চাইতে মেয়েরা অনেক বেশি এগিয়ে আছে। শিক্ষা, টাকা পয়সা কিন্তু স্বাধীনতা আনে না। না। এবার আমাদের সবার প্রিয় ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা। আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীত কি? আমি এটা এক অর্থে ধার করেছি আমার বাবার কাছ থেকে। বাবা এটা খুব পছন্দ করতো, আকাশ ভরা সূর্য তারা। বাহ। পড়াশোনা ছাড়া আর কি করতে ভালো লাগে, মানে এক্সট্রা ক্যারিকুলার? আমি তো ছোটবেলায় ভীষণ নাচ করতাম। আচ্ছা, আমি হ্যাঁ, কি নাচ করতেন? আমি প্রথমে মানে সবকিছুই করতাম, তারপরে মূলত ভারতনাট্যম আর মণিপুরি, এই দুটোকেই প্রাধান্য দিয়েছিলাম। তবে আমাদের তখনও তো ইস্ট পাকিস্তান, তারপরে বাংলাদেশ হয়েছে। আমি যখন নাচ করি তখনও অতটা ভালো শিক্ষণ পদ্ধতি মানে আমরা পাইনি। এখন যেমন ইন্ডিয়াতে এসে ট্রেনিং নেওয়া গেছে, স্কলারশিপ আছে, সেরকম সুযোগ আমি পাইনি। আমার কাছে এমনও মনে হয়েছে যে বই, আমার বাবা লাইব্রেরি থেকে বই এনে দিত, আমি সেই দেখে দেখে ভারতনাট্যমের স্টেপ, কস্টিউম এগুলো শিখতাম। মানে এতটা মানে আমার ভালো লাগে। তবে আমার আমি পরে যেটা হয়েছে, আমার একটু ইমাজিনেশনটা একটু বেশি ছিল,
তার জন্য ক্রিয়েটিভিটিটাও আমি মানে আমি নাচের মধ্যে দিয়েই আমি করতাম। আমি নাচ কম্পোজ করতাম, কোরিওগ্রাফ করতাম। তো আচ্ছা। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির নাচ, প্রচুর নাচ আমি কম্পোজ করে বাচ্চাদেরকে শিখিয়েছি। সেগুলো রেকর্ডিং আছে আপনার কাছে? না, তখন তো এইসব রেকর্ডিং, আমাদের ফোনই ছিল না, অনেক আগের কথা। সত্যি মনে হয় না সেগুলো আর নাচ এখন আর হয় না? হ্যাঁ, চেষ্টা করি দুই একটা এরকম গাইডেন্স দিতে। কিছু কেউ যদি বলে যে এটা দেখিয়ে দাও, এখন তো অনেক এক্সপার্ট হয়ে গেছে। আর এখন আমার আর্থ্রাইটিসও হয়েছে, নিজে নাচতে পারি না, কিন্তু নাচ দেখি, উপভোগ করি এবং জাজমেন্টালি দেখি। বাহ, আপনার প্রশ্ন শেষ এবং দারুণ লাগলো। আচ্ছা। আজকের এই এপিসোডটা আমরা এখানেই শেষ করব। আশা করি মানে আপনার থেকে আমি অনেক কিছু শুনলাম, জানলাম এবং শিখলাম। মানে এরকম আচ্ছা। সাহস, আমার মনে হয় যে এই এপিসোডটা আমাদের সবাইকে সাহস যোগাবে। এবং আমি সবসময় যেটা বলি, আমি নারী, আমি পারি, এবং এটা মনে হয় যে খুব সুন্দর কথা, খুব সুন্দর আমার কথা। স্কুলের টিচার, হেডমিস্ট্রেস আমাদের বলতেন যে হ্যাঁ। আমি নারী, আমি পারি, এবং আমরা কিছুতেই বাধা মানবো না। আমার যেটা চাই আমি সেটা আদায় করে ছাড়বো। সেটাই। আমার মায়ের উপরে আমি একটা ছবি করেছি। তার মা তো এডুকেশনিস্ট ছিল, মাও একজন প্রধান শিক্ষিকা ছিলেন। তো সেটার নাম হয়েছে বাসন্তী, আ স্ট্রাগল ফর স্প্রিং। যেহেতু তার নাম বাসন্তী, বসন্ত, এটা ওর লাইফটা হচ্ছে স্ট্রাগলের। যিনি করেছেন সন্দীপ কুমার মিস্ত্রি, উনি প্রথমে একটা নাম দিয়েছিল যে কালার অফ স্প্রিং। যে না, শুধু কালার না, মা সবসময় আমাকে বলতো হার লাইফ ইজ এ স্ট্রাগল। দেখেছিস আমার হাত দেখেই মনে হবে তো আমার কত স্ট্রাগল। তো তার জন্য আ স্ট্রাগল ফর স্প্রিং। দারুণ। এটা কোথায় দেখতে পাওয়া যাবে? এটা হোপফুলি খুব শীঘ্রই হয়তো আমরা ইউটিউবে আপলোড করব। বাহ, ভেরি গুড। হ্যাঁ। তাহলে নজর রাখুন ইউটিউবে এবং অবশ্যই দেখুন ছবিটা। আর মেঘনাদিকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আপনাদেরও ধন্যবাদ, শ্রোতাদেরও ধন্যবাদ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য কিছু গিফট আছে, সেগুলো আমরা এখন আপনাকে দেব। বাহ, ও মা, অনেক অনেক gift। অন্নপূর্ণা স্বাদিষ্টের তরফ থেকে গিফট হ্যাম্পার আছে আপনার জন্য, খাবেন এবং সঙ্গে করে নিয়ে যাবেন। এবং এটা মোটামুটি ইন্ডিয়াতেই পাওয়া যায়। থ্যাংক ইউ, নেক্সট বার যখন আসবেন আরো দেব। অনেক ধন্যবাদ, অনেক। লাস্ট্রাদার তরফ থেকে আছে 25% ডিসকাউন্ট ভাউচার। বাহ, কাজে লাগবে। আবার বৈঠকের তরফ থেকে, মানে আমার তরফ থেকে আছে 1000 টাকার গিফট ভাউচার। বাহ, আচ্ছা, এটা হচ্ছে দেজের তরফ থেকে আছে 30% গিফট ভাউচার, ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুবই ভালো। এটা আমি আরেকজনকে ট্রান্সফার করতে পারবো না? একদম একদম, আপনি নিজে ইউজ করুন, আচ্ছা, অন্য কাউকে দিন, কোনো অসুবিধা নেই। থ্যাংক আবার আশা করব যে আপনার সাথে দেখা হবে নিশ্চয়ই কলকাতায়। নিশ্চয়ই, অবশ্যই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের আজকে আবার বৈঠকের এই পর্বের প্রশ্ন হলো, মেঘনা গুহ ঠাকুরদা তার মা বাসন্তী গুহ ঠাকুরদাকে নিয়ে একটি সিনেমা বানিয়েছেন। সেই ফিল্মটি ডিরেক্টর কে? সেই ডিরেক্টরের নাম কিন্তু এই পুরো এপিসোডের শেষের দিকে বা শুরুর দিকে যেখানেই হোক একটা আছে, আপনাকে সেটা খুঁজে বার করতে হবে এবং উত্তরটা দিতে হবে। এবার যেটা ইম্পর্টেন্ট কথা, আপনারা সবাই আমাদের এপিসোড দেখছেন, পছন্দ হচ্ছে, আর ভালো লেগে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে রিপ্লাই দিয়ে দিচ্ছেন। প্লিজ কমেন্ট বক্সের উত্তরগুলো দেবেন না, আপনারা মেল করুন। এই যে নিচে মেল আইডিটা যাচ্ছে সেখানেই আপনাদের উত্তর যদি সঠিক হয়, আমরা কিন্তু আপনাকে গিফট ওখানেই পাঠাতে পারবো। তাই আপনারা উত্তরটা দিন এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লোককে বলুন আবার বৈঠক দেখতে। থ্যাংক ইউ।